আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পূর্বের ধারাবাহিকতায় আজকে আমরা আবার রসায়ন ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা আজকে আমাদের পাঠের বিষয় আমরা বোর্ডে লিখে রেখেছি। তোমরা সবাই দেখতে পাচ্ছ। আজকে আমাদের পাঠের বিষয় বোর মডেলের চতুর্থ প্রস্তাবনা, প্লাঙ্কের ধ্রুবক এবং MVR equal to NH by 2 pi এই মডেলের সত্যতা প্রমাণ আজকে আমাদের আলোচনার বিষয় হলো এগুলো। তো আমরা ধীরে ধীরে আলোচনার দিকে আমরা যাব। তোমাদেরকে ধীরে ধীরে আমরা এটা বোঝানোর চেষ্টা করব। তো বোর মডেলের চতুর্থ প্রস্তাবনা নিয়ে আজকে আমরা প্রথমে আলোচনা করব। আমরা গত ক্লাসে বোর মডেলের তৃতীয় প্রস্তাবনা পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে চতুর্থ প্রস্তাবনাটা আমরা বলব। আমরা তৃতীয় প্রস্তাবনায় বলেছিলাম যে ইলেকট্রনটা যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণায়মান অবস্থায় থাকে তখন ইলেকট্রনটা স্টেশনারি লেভেল মানে স্টেশনারি লেভেল অর্থাৎ স্থায়ী কক্ষপথ বা স্থির কক্ষপথ, এই স্থির কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরার সময় কোনো শক্তি বিকিরণ করে না বা কোনো শক্তি গ্রহণও করে না, যেহেতু ইলেকট্রনটা স্থির কক্ষপথে অবস্থান করে।
তো আমরা আজকে চতুর্থ প্রস্তাবনায় পড়ব যে ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় যদি ইলেকট্রনের উপর শক্তি প্রয়োগ করা হয় তাহলে ইলেকট্রনের কি অবস্থা ঘটবে, এটা নিয়েই হলো চতুর্থ প্রস্তাবনা। আমি একটু 1 মিনিট টাইম নিচ্ছি। ওকে, আজকে আমাদের 7 নম্বর লেকচার। তোমরা লেকচারটা জানতে চেয়েছিলে, সেই জন্য আমি লিখে দিলাম। তাহলে আমরা এখন চতুর্থ প্রস্তাবনা নিয়ে আমরা আলোচনা করব। আমরা তাহলে নিচের দুটা প্রস্তাবনা আপাতত অফ করে দিই। আমি বোর মডেলের যে নিউক্লিয়াসের চারিদিকে যে বৃত্তাকার পথ, আমি এরকম বৃত্তাকার পথটা আগে এঁকে নিলাম। দেখো, এখানে ইলেকট্রন অবস্থান করছে, এখানে ইলেকট্রন অবস্থান করে, এখানে ইলেকট্রন অবস্থান করছে, বা এখানে ইলেকট্রন অবস্থান করছে। বিভিন্ন স্টেশনারি লেভেলে ইলেকট্রন অবস্থান করছে। এখন আমি বলছি যে এই ইলেকট্রন শক্তি শোষণ করে না, শক্তি নির্গত করে না। এটা তৃতীয় প্রস্তাবনা ছিল। কিন্তু চতুর্থ প্রস্তাবনার আজকে আমাদের আলোচনার বিষয় যেটা, সেটা হলো যে যদি এখানে এই অবস্থায় প্রত্যেকটা এনার্জি লেভেলের, স্টেশনারি এনার্জি লেভেল, তার একটা এনার্জি আছে। স্টেশনারি মানে স্থায়ী, স্থিতিশীল কক্ষপথ বা স্থির কক্ষপথ। সেই স্থির কক্ষপথের একটা শক্তি আছে। তো এই এনার্জি লেভেলেরও একটা শক্তি আছে, এটারও শক্তি আছে, এর লেভেলের শক্তি আছে। এখন আমি যদি এই ইলেকট্রনের উপরে যদি শক্তি অ্যাপ্লাই করি, তাহলে এই ইলেকট্রন শক্তি শোষণ করতে থাকে। শোষণ করতে করতে এই ইলেকট্রনটা তখন পরবর্তী লেভেলে চলে যায়। স্বাভাবিকভাবেই এই লেভেলের একটা এনার্জি আছে। ফার্স্ট লেভেল, মনে করো ফার্স্ট লেভেল, তার একটা এনার্জি আছে। এখন এখানে শক্তি যদি অ্যাপ্লাই করা হয়, এই লেভেলের ইলেকট্রন শক্তি শোষণ করবে। এই ইলেকট্রনটা কি করবে? শক্তি শোষণ করবে। এখন শক্তি শোষণ করতে করতে কি করবে? এক সময় সেকেন্ড লেভেল যেটা, সেকেন্ড লেভেলেরও একটা এনার্জি আছে। এই সেকেন্ড লেভেলের যে এনার্জি আছে, সেই এনার্জি সমান যদি এই শক্তি শোষণ করে, তখন ইলেকট্রনটা ফার্স্ট লেভেলে থাকবে না, তখন সে সেকেন্ড লেভেলে গমন করবে, সেকেন্ড লেভেলে সে তখন চলে যাবে। আবার এই ইলেকট্রনটা যদি শক্তি শোষণ করতে করতে যদি সে আরো এবার থার্ড লেভেলের সমান শক্তি শোষণ করে, তাই ইলেকট্রনটা থার্ড লেভেলে আবার চলে যাবে, ইলেকট্রনটা জাম্প করবে। দ্যাট মিন্স ইলেকট্রন ক্যান জাম্প ফ্রম ওয়ান লেভেল টু অ্যানাদার। আচ্ছা, সাইনবোর্ডে লেখা বোঝা যাচ্ছে না বলছো, আমি একটু তাহলে কারেকশন করার চেষ্টা করছি, একটু ওয়েট প্লিজ।
লাইট কাজ করার জন্য না। আমি লাইটটাকে ক্লিয়ার করার চেষ্টা করছি, আর একটু ওয়েট। সরি, আজকে লাইটের ব্যাপারটা এইটুকু কারেকশন করা যাচ্ছে, এর বেশি কারেকশন করা যাচ্ছে না আজকে। তবে আমি চেষ্টা করছি আজকে এর বেশি ক্লিয়ার করা যাচ্ছে না আর কি। আমি পরে নেক্সট ক্লাসে এটাকে আরো ক্লিয়ার করার চেষ্টা করবো আর কি। ওকে, আমরা তাহলে যেটা বলছিলাম যে ইলেকট্রন যদি একটা স্টেশনারি লেভেলে অবস্থান করে, তাহলে ইলেকট্রনটা শক্তি শোষণ যদি করে, তাহলে ইলেকট্রনটা লোয়ার লেভেল থেকে, এটা নিচের লেভেল, লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলে ইলেকট্রনটা জাম্প করতে পারে। তারপরে ইলেকট্রনটা আবার কি করবে, ইলেকট্রনটা তোমার উপরের লেভেলে যখন উঠবে, উঠার পরে ইলেকট্রনটা আবার ধীরে ধীরে নিচের লেভেলে আসতে পারে। এটা হলো বোর মডেলের
চতুর্থ প্রস্তাবনা। তাহলে আমরা চতুর্থ প্রস্তাবনাটা একটু বোর্ডে লিখে দেই, লিখে দিলে আমাদের ক্লিয়ার হবে আর কি। এবার আশা করি আগের চাইতে ক্লিয়ার হওয়ার কথা, অনেকটা কারেকশন করছি। এবার একটু দেখো যে এবার ক্লিয়ার হওয়ার কথা। আমরা তাহলে চতুর্থ মডেলটা আমরা একটু বোর্ডে লিখে দেই, তোমরা একটু দেখো। পরমাণু বাহ্যিক শক্তি শোষণ করলে ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে গমন করতে পারে। আমরা এরকম একটা কথা, এটা হলো চতুর্থ প্রস্তাবনা। আমাদের ইলেকট্রন যদি বাহ্যিক শক্তি শোষণ করে তাহলে তোমার ওকে থ্যাংক ইউ ক্লিয়ার হয়েছে। এবার ইলেকট্রন যেটা স্থির কক্ষপথে যে ইলেকট্রনটা অবস্থান করে, এই ইলেকট্রনটা যদি শক্তি শোষণ করে তাহলে সে শক্তি শোষণ করে উচ্চতর শক্তি স্তরে গমন করতে পারে। উচ্চতর শক্তি স্তরে গমন করার সময় ইলেকট্রন শক্তি শোষণ করে, আর এই ইলেকট্রনটা আবার যখন নিম্নতর স্তরে ফিরে আসে তারপরে এই অবস্থাকে উত্তেজিত অবস্থা বলা হয়। এই অবস্থাকে উত্তেজিত অবস্থা বলা হয়। তাহলে আমরা এখান থেকে যে কনসেপ্টটা পেলাম যে যদি স্থির কক্ষপথে অবস্থানরত ইলেকট্রন শক্তি শোষণ করে, স্থির কক্ষপথে অবস্থানরত ইলেকট্রন যদি শক্তি শোষণ করে তাহলে সেই ইলেকট্রনটা কি করবে? শক্তি শোষণ করে উপরের শক্তি স্তরে গমন করবে। এই অবস্থাকে উত্তেজিত অবস্থা বলা হয়। এই কথাটা তোমাদেরকে মনে রাখতে হবে এবং এই কথাগুলো তোমরা একটু লিখে নাও। এরপরে আমাদের পরবর্তী আলোচনা আমরা করব। এরপরে আবার আমরা লিখবো এবার উত্তেজিত ইলেকট্রন পুনরায়
শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে ফিরে আসে। নিম্ন শক্তি স্তরে ফিরে আসে। ইলেকট্রনরা শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে গমন করে, আবার ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে আবার শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে ফিরে আসে। যখন নিম্ন শক্তি স্তরে ফিরে আসবে ইলেকট্রনটা, এখান থেকে ইলেকট্রনটা যখন নিম্ন শক্তি স্তরে ফিরে আসবে, এরকম নিচের শক্তি স্তরে যখন ফিরে আসবে, তখন কি করবে? তখন শক্তি বিকিরণ করবে। তাহলে দুটো কথা, একটা হলো শক্তি শোষণ করার সময় ইলেকট্রন উপরে উত্তেজিত হওয়ার সময় শক্তি শোষণ করবে, আর ইলেকট্রনটা নিচে নামার সময় শক্তি বিকিরণ করবে। দুটো কথা। এটা হলো চতুর্থ প্রস্তাবনা। এখন আমরা এই যে শেলগুলো, এই বৃত্তাকার শেলগুলোকে আমাদের সুবিধার্থে আমরা আমাদের বোঝার সুবিধার্থে এই স্তরগুলিকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি। আমরা এরকম রেখা লিখে প্রকাশ করে থাকি। এটা হলো প্রথম শক্তি স্তর, এটা হলো দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর। তাহলে এইটাকে আমরা প্রথম শক্তি স্তর ধরবো, এটাকে দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। আমরা বৃত্তাকার ভাবে না লিখে আমরা রৈখিকভাবে, এইরকম সরলরৈখিকভাবে একটা রেখা দিয়ে আমরা এই শক্তি স্তরকে প্রকাশ করে থাকি। এটা বোঝার সুবিধার্থে আমাদের এই কাজটা করা হয়। কারণ ফ্রি হ্যান্ডে বৃত্ত তো আমরা করতে পারি না, ফ্রি হ্যান্ডে বৃত্ত আমরা আঁকতে পারি না। এই কারণে এটা সহজভাবে উপস্থাপন করার জন্য এই শক্তি স্তরকে এরকম রেখা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখন এটা হলো প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এবং এগুলোকে আমরা বলি কে শেল, এল শেল, এম শেল এবং এন শেল। এখন যে কথাটা বলছিলাম যে ইলেকট্রন প্রথম শক্তি স্তরে একটা স্থির কক্ষপথে অবস্থান করছে। এই ইলেকট্রনরা যদি শক্তি শোষণ করে, বাহ্যিক শক্তি যদি শোষণ করে, তাহলে সে উত্তেজিত হয়ে উপরের স্তরে গমন করে। এইটাকে বলা হয় উত্তেজিত অবস্থা। উত্তেজিত অবস্থা মানে ইলেকট্রন শক্তি শোষণ করে যখন উপরে গমন করে, উপরে উঠে, তখন সেটাকে বলা হয় উত্তেজিত অবস্থা। এই ইলেকট্রনটা উত্তেজিত অবস্থা থেকে ইলেকট্রনটা পুনরায় নিচের শক্তি স্তরে যখন নামে, তখন সে কি করে? শক্তি বিকিরণ করে। এই শক্তিটা বিকিরণ করে, শক্তির বিকিরণ হয়। ইলেকট্রন যখন নিচে নামে তখন যে শক্তি শোষণ করেছিল সেই শক্তিটা বিকিরণ করে। এই বিকিরিত রশ্মির কি আছে? বিকিরিত রশ্মির একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে বা কম্পাঙ্ক আছে। এখন দুটো কথা আমরা এসেছি, একটা হলো তরঙ্গ দৈর্ঘ্য আর একটা হলো কম্পাঙ্ক। দেখো এরকম যদি তরঙ্গ হয় তাহলে এই তরঙ্গের এই শীর্ষবিন্দু এবং এই শীর্ষবিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব, এটাকেই তরঙ্গ দৈর্ঘ্য বলে। এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এর মধ্যবর্তী দূরত্বকেই তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। তরঙ্গ দৈর্ঘ্য হলো একটা শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্বটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। আবার একটা পাদবিন্দু, এটা একটা পাদবিন্দু, এই দুই পাদবিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য বলা হয় এই জিনিসটাকে। এখন কম্পাঙ্ক জিনিসটা কি? ধরো এরকম একটা রেখা, এখন একটা অসিলেশন, এটা এসে এই একটা অসিলেশন, এটা একটা পূর্ণ স্পন্দন, কম্পাঙ্ক। এইটাকে বলা হয় একটা স্পন্দন বা কম্পাঙ্ক। এটা একটা পুরো অসিলেশন, এটাকে বলা হয় একটা অসিলেশন, ইংরেজিতে বলা হয় অসিলেশন, একটা স্পন্দন। তো
এইরকম প্রতি সেকেন্ডে কতবার কাঁপে, কতবার এই অসিলেশন সৃষ্টি হয়। এই অসিলেশনটা এটা পূর্ণ একটা অসিলেশন, ইংরেজিতে অসিলেশন। এই যে স্পন্দনটা প্রতি সেকেন্ডে কতবার স্পন্দন দেয়, কতবার কাঁপে, এটাকেই বলা হয় কম্পাঙ্ক। এই কম্পাঙ্ককে আমরা নিউ দ্বারা প্রকাশ করি। কম্পাঙ্ককে আমরা এই সাইন দিয়ে প্রকাশ করি। এই সাইনের নাম হলো নিউ। একটা নতুন ওয়ার্ড, ক্লাস 10-এ এটা তোমাদের পড়া হয় নাই, এখন এটা পড়া হবে। এই স্পন্দনকে নিউ বলা হয়। কম্পাঙ্ককে নিউ দ্বারা প্রকাশ করা হয়, এটা উচ্চারণ হলো নিউ, দেখতে নয়ের মতো। তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক সম্বন্ধে আমরা একটা ধারণা পেলাম। এখন আমরা একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে। দেখো, কম্পাঙ্কের সাথে এবং তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির সম্পর্ক কি। মনে করো যে এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য, তারপরে মনে করো যে এটাও একটা তরঙ্গ দৈর্ঘ্য। ভালো করে দেখো যে এটা তরঙ্গ দৈর্ঘ্য অনেক বড়, এটা তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বড়, ল্যামডা এটা অনেক বড়। আর এটার তরঙ্গ দৈর্ঘ্য দেখো, অনেক ছোট, তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট। দ্যাট মিন্স কম্পাঙ্ক বেশি, এখানে কম্পাঙ্ক কম আর এটা কম্পাঙ্ক বেশি, এটা কাঁপছে বেশি, কম্পাঙ্ক বেশি। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট হয় কম্পাঙ্ক তত বেশি হয়। এই জিনিসটা ক্লিয়ার কিনা? কম্পাঙ্ক যত বেশি হয় তার মানে কম্পাঙ্ক প্রপোর্শনাল টু 1/λ। তার মানে ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট হবে কম্পাঙ্ক মান তত বেশি হবে। আর কম্পাঙ্কের সঙ্গে শক্তির একটা সম্পর্ক আছে। শক্তির কি সম্পর্ক? যে কম্পাঙ্ক যত বেশি হবে ওই তরঙ্গের শক্তি তত বেশি হবে। যেমন মনে করো এইরকম যদি আরো ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ হয়, এটা কম্পাঙ্ক আরো ছোট, নিউ অনেক ছোট এটা। এবার কম্পাঙ্ক যদি আরো ছোট হয়, এরকম আরো ছোট হয়, এবার কম্পাঙ্ক আরো ছোট, নিউ আরো ছোট, এখানে নিউটা আরো ছোট। তাহলে কম্পাঙ্ক যত ছোট হয় ওই তরঙ্গের শক্তি তত বেশি হয়। কম্পাঙ্ক তরঙ্গের লিখে দিচ্ছি, লিখে নাও। তরঙ্গের কম্পাঙ্ক যত ছোট হয় তরঙ্গের শক্তি তত বেশি হয়। তরঙ্গের শক্তি তত বেশি হয়। কথাটা কি লিখেছি? তরঙ্গের কম্পাঙ্কটাকে নিউ দিয়ে প্রকাশ করা হয়। কম্পাঙ্ক যত ছোট হয়, কম্পাঙ্ক যত বড় হয়, কম্পাঙ্ক যত বেশি হয়, তরঙ্গের শক্তি তত বেড়ে যায়। আমরা বেড়ে যায় লিখি, শক্তি তত বেড়ে যায়। ল্যাঙ্গুয়েজটা এরকম। তাহলে কম্পাঙ্কের মান যত বাড়বে ওই তরঙ্গের শক্তি তত বাড়বে। এখন আমরা এই জায়গাতে আমরা একটু খেয়াল করে দেখি। এবার এইখানে দেখো, যখন উচ্চ শক্তি স্তর হতে ইলেকট্রনটা নিম্ন শক্তি স্তরে যখন নামবে, ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তর হতে যখন নিম্ন শক্তি স্তরে নামবে, তখন ভালো করে দেখতে হবে যে এর শক্তি স্তরের লেভেলটা কত বেশি। তার মানে এই লেভেলটা যত বেশি হবে, যত উপরে যাবে, তত এই বিকিরিত রশ্মির কম্পাঙ্ক তত বেশি হবে। তাহলে আমরা সংক্ষেপে লিখতে পারি এরকম, ই প্রপোর্শনাল টু নিউ, আমরা এই কথাটা লিখতে পারি। তার মানে কম্পাঙ্ক যত বেশি হবে ওই তরঙ্গের শক্তি তত বেশি হবে। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ই ইকুয়াল টু একটা সমানুপাতিক ধ্রুবক চলে আসে। এই সমানুপাতিক ধ্রুবকটাকে বিজ্ঞানী প্লাঙ্ক তাকে এইচ দেয়, এবং বিজ্ঞানী প্লাঙ্কের নামানুসারে এই এইচটাকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক।
এটাকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক। বিজ্ঞানী প্লাঙ্ক এই এইচ এর মান নির্ণয় করেন, যার কারণে এই এইচটাকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক। তাহলে এইচটা কি? এইচটা হলো একটা সমানুপাতিক ধ্রুবক। এখানে এই প্লাঙ্কের ধ্রুবকের যে মানটা নির্ণয় করেন 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড। এখানে একটু বিষয়টা ক্লিয়ার করি এখন, যে এখানে খেয়াল করে দেখো যে এখানে এইচ এর যে মানটা এককটা যে জুল সেকেন্ড হয়েছে, এই এককটা জুল সেকেন্ড কিভাবে হলো এই বিষয়টা আমরা যদি এখানে ক্লিয়ার করি। আমরা গত ক্লাসে এই জিনিসটাই তোমাদের মধ্যে একটা প্রশ্ন ছিল যে কিভাবে তোমার এই এককটা জুল সেকেন্ড আসছে। স্যার আপনাকে ঠিক মতো লেখাটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি ওকে, ঠিক আছে, এটা আমরা স্লাইড করব। এখানে খেয়াল করে দেখো, এবার আমরা এখান থেকে যে জিনিসটা আসি যে এইচ, এই সমীকরণ থেকে ই ইকুয়াল টু এইচ নিউ। এখানে দেখো এইচ ইকুয়াল টু ই বাই নিউ। তাহলে এখানে আমরা খেয়াল করে দেখো যে শক্তির একক হলো জুল, শক্তির একক জুল, আর কম্পাঙ্কের একক হলো পার সেকেন্ড। এই কারণে এখান থেকে আমরা এটা যদি উপরে চলে যায় তাহলে এইচ এর একক জুল সেকেন্ড হয়। এটা হলো আমাদের এই তোমার যে প্লাঙ্কের ধ্রুবক। ওকে, থ্যাংক ইউ। প্লাঙ্কের ধ্রুবকের একক জুল সেকেন্ড হয়, কেন হয় তার ব্যাখ্যা হলো এটা যে E ইকুয়াল টু এইচ নিউ। এই ফর্মুলাতে এইচ ইকুয়াল টু ই বাই নিউ। ইটা হলো শক্তি আর নিউটা হলো কম্পাঙ্ক। কম্পাঙ্কের একক হলো পার সেকেন্ড। তাহলে এইটা উপরে চলে গেলে জুল সেকেন্ড। এইভাবে আমাদের এই কম্পাঙ্কের এককটা, প্লাঙ্কের ধ্রুবকের এককটা হয় জুল সেকেন্ড। এখন জুল সেকেন্ড এটা দ্বারা আসলে আমরা দেখো বিষয়টা কি বুঝতে চাই, কি বুঝতে চেষ্টা করি আমরা। এখানে খেয়াল করে দেখো যে শক্তি কম্পাঙ্ক দিয়ে ভাগ, মানে প্রতি কম্পাঙ্কের বিকিরিত রশ্মির প্রতিটি কম্পাঙ্কের শক্তির মান কত, সেটি হলো প্লাঙ্কের ধ্রুবক। এখানে আমি লিখে দেখাচ্ছি। বিকিরিত রশ্মির প্রতি কম্পনের শক্তির মান হলো এইচ, ক্লিয়ার, বা প্লাঙ্কের ধ্রুবক। বিষয়টা তোমরা ক্লিয়ার কিনা দেখো, এবার ভালোভাবে খেয়াল করে দেখো। আমি বোর্ডে যা লিখেছি এটা ক্লিয়ার খেয়াল করে দেখো সবাই। শাহরিয়ার বলছে বুঝতে পেরেছি। আমি গত ক্লাসে তোমাদের এই কোশ্চেনটাই ছিল যে প্লাঙ্কের ধ্রুবক আসলে জিনিসটা কি। তোমাদের দুটো কোশ্চেন একটা ছিল যে প্লাঙ্কের ধ্রুবক যে আমরা বলছি এর এককটা জুল সেকেন্ড কিভাবে এসেছে, এই কোশ্চেনটা তোমাদের ছিল, সেটা আমি এখানে ক্লিয়ার করেছি গত ক্লাস এর কোশ্চেনটা। আর আরেকটা কোশ্চেন ছিল যে আসলে প্লাঙ্কের ধ্রুবকটা কি, জুল সেকেন্ড দ্বারা আমরা কি বুঝি, এইটা ছিল গত ক্লাসের আমাদের কোশ্চেন। তো সেটা আমরা এখানে ক্লিয়ার করছি। একটু ওয়েট।
স্যার মাহমুদুল হাসান 126 রোড 126 রোড। জি স্যার, জি স্যার। জি স্যার, তাই তো বলছিল। ওর বাবার নাম মোহাম্মদ মোস্তফা, খাজেদান লেনে বাড়ি। জি স্যার, ফার্স্ট ইয়ারের অনলাইনে ক্লাসে আছে। অনলাইন ক্লাসে আছে। ওকে, থ্যাংক ইউ আয়েশা। অরণ্য সাহা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সরি, আমরা তাহলে দুটো জিনিস আমরা ক্লিয়ার হতে পারলাম যে প্লাঙ্কের ধ্রুবকের এককটা কিভাবে আসে, আর বাস্তবে প্লাঙ্কের ধ্রুবকটা কি, প্লাঙ্কের ধ্রুবকটা তাৎপর্যটা কি, সেটা আমরা এই পাশে লিখেছি। যে কোনো একটা বিকিরিত রশ্মি, মনে করো যে এরকম একটা রশ্মি বিকিরিত হচ্ছে, এরকম একটা রশ্মি বিকিরিত হচ্ছে। তো রশ্মিটা বিকিরিত হওয়ার সময় তার যে কম্পাঙ্ক, এই প্রতিটা কম্পাঙ্কে এইরকম ধরো মাঝখান দিয়ে যাচ্ছে, এই যে এখান থেকে একটা এইখানে এসে এই পর্যন্ত আসলো, এই যে অসিলেশন, এই যে প্রতি কম্পাঙ্ক, এই প্রতিটা কম্পাঙ্কের শক্তি কত, সেটাই হলো প্লাঙ্কের ধ্রুবক। পার ইউনিট ফ্রিকোয়েন্সি, তোমরা কম্পাঙ্কের ইংরেজিতে বলো ফ্রিকোয়েন্সি, তাহলে প্রতিটা ফ্রিকোয়েন্সি শক্তি কত, শক্তির মান কত, সেই মানটাকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক। কারণ দেখো এখানে লেখা আছে যে ই বাই নিউ। আমরা জিনিসটাকে আরো পরিষ্কার করে আমরা এখানে লিখি। এবার এই পাশে দিই, আরো আমরা একটা সমীকরণ দিয়ে প্রকাশ করি। মনে করো যে এই তরঙ্গের কম্পাঙ্ক ধরি তরঙ্গের কম্পাঙ্ক সংখ্যা সমান নিউ, এতটা কম্পাঙ্ক ধরলাম। এখন আমি যদি বলি নিউ সংখ্যক, এখানে আটবে না, আমরা একটু বড় করে লিখি এখানে। এখন যদি বলি যে নিউ সংখ্যক কম্পনের জন্য শক্তি সমান ই, এত জুল। তাহলে একটি কম্পাঙ্কের জন্য, কম্পনের জন্য শক্তি নিউ, এবং এই ই বাই নিউ, দ্যাটস ই বাই নিউ ইকুয়াল টু হলো এইচ। এটাই হলো এইচ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছো। ই বাই নিউ, এই অংশটাই হলো প্লাঙ্কের ধ্রুবক। এখন তোমরা দেখো ক্লিয়ার, সবাই বলেছো ক্লিয়ার, সবাই বলছো, রাহুল বলছো ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে বলছে, আরেকজন বলছে, সবাই বলেছে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাদের। আমি তোমাদের গতদিনে যে কোয়ারি ছিল, তোমাদের গতদিনের যে তোমাদের প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা আমি ক্লিয়ার করে দিলাম। এবার আমি তোমাদেরকে আরেকটি জিনিস ক্লিয়ার করবো। এবার মনে করো যে এটা একটা মডেল, এখানে শক্তি হলো E1, এটা শক্তি হলো E2। এখান থেকে একটা ইলেকট্রন এখানে নামলো, নামার ফলে রশ্মি বিকিরিত হলো। আবার আর একটা মডেল আঁকলাম, এখান থেকে ইলেকট্রনটা এখানে নামলো, এখানেও রশ্মি বিকিরিত হলো।
এখানেও এই রশ্মির কম্পাঙ্ক ধরা যাক নিউ1 নিউ2, এই রশ্মির কম্পাঙ্ক ধরা যাক নিউ1। এবার তোমাদের কাছে আমার কোশ্চেন যে এই নিউ2 বড় না নিউ1 বড়, তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা কি বলবে? এখন তোমাদেরকে আমি একটু আগে শিখালাম যে ই প্রপোর্শনাল টু নিউ, তোমাদেরকে আমি শিখালাম একটু আগে যে শক্তির কম্পাঙ্কর মান যত বড় হবে শক্তি তত বড় হবে। তাহলে আমাকে তোমরা বলো, এখানে শক্তি বড়, এই শক্তিটা বড় না এই শক্তিটা বড়? এখানে শক্তি ধরো, এই যে শক্তিটা ডেলি, এখানে যে ডেলি, এই শক্তিটা ডেলি, এই পার্থক্যটা বড় না এই পার্থক্যটা বড়? স্বাভাবিকভাবে এই পার্থক্যটা বড়। তাহলে শক্তির পার্থক্য এটা বড়, তার মানে এই নিউ1 গ্রেটার দেন নিউ2। তার মানে শক্তির পার্থক্য যত বেশি হবে, শক্তির পার্থক্য যত বেশি হবে, শক্তির পার্থক্য যত বেশি হবে, তত পার্থক্য যত বেশি হবে, পার্থক্য যত কম হবে, শক্তির পার্থক্য যত কম হবে, কম্পাঙ্ক মান তত কম হবে। এরকম শক্তির পার্থক্য যত বেশি হবে, শক্তির পার্থক্য যত বেশি হবে, তত কম্পাঙ্কর মান বেশি হবে। এখানে দেখো শক্তির পার্থক্য কম, মাত্র লেভেল কয়টা? এখানে 1 2 3 4 5টা লেভেল। এখানে লেভেল কয়টা? 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা এনার্জি লেভেল, 8টা শক্তি স্তর। এটা অষ্টম শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে নামছে। তাহলে এই বিকিরিত রশ্মির কম্পাঙ্ক সবসময় কি হবে? হাই হবে, অনেক বেশি হবে। আর এই কম্পাঙ্কটা কি হবে? লো হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে আমি আজকে যে আলোচনা এখন পর্যন্ত করলাম, এই আলোচনাটা হলো বোরের চতুর্থ প্রস্তাবনা। রাইট? অফকোর্স, অবশ্যই, অফকোর্স, রাইট। আরিফ শাহরিয়ার অ্যাকুরেট আনসার বলছো। অবশ্যই E1 বড়, এখানে এটা অবশ্যই বড় হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তার মানে শক্তির পার্থক্য আমি বোঝাতে চাচ্ছি, শক্তির পার্থক্যটা যত বেশি হবে কম্পাঙ্কের মান তত বেশি হবে, আর কম্পাঙ্ক যত বেশি হবে তত শক্তি বেশি হবে। সেখান থেকে এই ফর্মুলা যে ই ইকুয়াল প্রপোর্শনাল টু নিউ, তার মানে ই ইকুয়াল টু এইচ নিউ। এখন আমাদেরকে যে জিনিসটা আমরা বুঝাবো সেটা হলো যে কিভাবে প্লাঙ্কের ধ্রুবকটা আমরা ইনস্ট্রুমেন্টালি প্র্যাকটিক্যালি নির্ণয় করতে পারি, সেটা আমরা এখন শেখাবো তোমাদের। আমাদের তাহলে বোর্ডের চতুর্থ প্রস্তাবনা আমাদের পড়ানো কমপ্লিট। আমরা এখন পড়াচ্ছি হলো যে প্লাঙ্কের ধ্রুবক। আমরা এখন প্লাঙ্কের ধ্রুবক এই বিষয়টা নিয়ে আমাদের সেকেন্ড প্রস্তাবনা, আমরা আজকের যে আমাদের পাঠের দ্বিতীয় পাঠ, সেটা আমরা এখন পড়াশোনার মধ্যে আছি, এখনো শেষ হয়নি। এখন মনে করো, সাপোজ কিভাবে এই এইচ এর মানটা, এই যে এইচ সমান 6.626 ইন্টু 10⁻⁻34 এত জুল সেকেন্ড, এই মানটা আমরা কিভাবে পেলাম, এই মানটা বিজ্ঞানী প্লাঙ্ক কিভাবে পেল, কিভাবে নির্ণয় করলো, সেই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধরা যাক আমরা একটা মেশিন আছে, এই মেশিনের সাহায্যে আমাদের ভোল্টেজের মান আমাদের পাওয়া যায়, যে মেশিনের মাধ্যমে আমরা প্লাঙ্কের ধ্রুবক গণনা করতে পারি। আমি আগে বলেছি আজকে আমাদের এখন পড়ানোর বিষয় হলো যে প্লাঙ্কের ধ্রুবকটা কিভাবে নির্ণয় করা হয়, এবং এটা ইনস্ট্রুমেন্টালি, এটা পরীক্ষিতভাবে পরীক্ষা নিরীক্ষার সাহায্যে কিভাবে প্লাঙ্কের ধ্রুবকের মান নির্ণয় করা হয় পরীক্ষার সাহায্যে কিভাবে প্লাঙ্কের ধ্রুবক মান
ধ্রুবকের মান নির্ণয় করা যায়। আমাদের আজকে এখন আলোচনার বিষয় হলো এটা, পরীক্ষার সাহায্যে কিভাবে প্রান্তিক ধ্রুবকের মান নির্ণয় করা যায়, এই মানটা কিভাবে আমরা পেলাম, এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা এখন সময়। কিন্তু আমাদের আজকের ক্লাসের যে সময়সীমা, এই সময়সীমা আজকে আমাদের শেষ হয়ে গেছে। এর পরবর্তীতে আমাদের আরেকজন স্যারের ক্লাস আছে, যার জন্য আমরা এই তথ্যটা নিয়ে আমরা আজকে আর পড়াতে পারছি না। আমরা নেক্সট ক্লাসে আমরা এই তথ্যটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, এবং তারপরে আমরা আলোচনা করব যে এমভিআর ইকুয়াল টু NH বাই 2 পাই, এই সূত্রটা কিভাবে আসলো, কিভাবে আসলো বা সত্যতা প্রমাণ আমাদের আগামী দিনের পড়া এই বিষয়টা নিয়ে আমরা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের সময় নেই, আজকে আমাদের সময়ের অভাব। আমরা আজকে কিছু টাইম কিল হয়েছে, যার জন্য আমি তোমাদের কাছে সরি বলছি। আমরা এই বোর্ডটা ক্লিয়ার হয়ে গেছে, আগামী দিনে এভাবেই থাকবে, ক্লিয়ার থাকবে। আমরা এই পড়াটা নিয়ে আমরা আগামী দিনে আলোচনা করব। তোমরা সবাই আশা করি তোমরা অপেক্ষায় থাকবে, আমি তোমাদের জন্য বোঝাবার জন্য আমি চেষ্টা করব আগামী ক্লাসে। আমাদের আগামী ক্লাস নেক্সট রবিবার। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ তোমাদের স্বাস্থ্য ভালো রাখুক, সুস্বাস্থ্য কামনা করি। তোমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই রাখছি। আসসালামু আলাইকুম।